হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কাজ ক্ষমতা শক্তি পর্ব 9 সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা চ্যাপ্টারের লাস্টের দিকে চলে আসছি একদম। তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। একটু ছোট করে কথা বলছি কারণ আমার গলায় একটু ব্যথা, সো দ্যাটস ওয়াই একটু ছোট করে কথা বলতেছি। তোমরা সবাই আমার কথা এই লেভেলে শুনতে পাচ্ছ কিনা জানাও, আর হচ্ছে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব। আর হচ্ছে যারা যারা এখনও ক্লাসে জয়েন করো না, একটু তাদেরকে মেনশন করে দাও যাতে করে সবাই ক্লাসটা করতে পারে। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আজকের ক্লাসে আমরা কাজ ক্ষমতা শক্তির তিনটা সিকিউ এর বিশেষ বিশেষ কিছু টাইপ দেখব। শক্তি নির্ণয়ের ক্ষেত্রে তিন টাইপের আমরা কি দেখব, ম্যাথ দেখব। যে তিন টাইপের ম্যাথ থেকে মোস্ট অফ দ্য টাইম সিকিউ করা হয় যখন তোমরা যান্ত্রিক শক্তির নিত্যতা পড়বা। সো গত ক্লাসে আমরা হচ্ছে সরল দোলকের নিত্যতার সূত্রের প্রমাণ দেখাইছিলাম। সরল দোলক যখন সরল ছুনিত স্পন্দন গতি মেনে চলে বা সিম্পল হারমোনিক মোশন যখন মেনটেন করে, তখন প্রত্যেকটা পয়েন্টে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কীভাবে বের করতে হয় দেখাইছিলাম। সো এইভাবে প্রত্যেকটা পয়েন্টে আমার টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ইকুয়াল থাকবে। এখন আমরা আজকে সরল দোলকের ক্ষেত্রে যদি তোমাকে যান্ত্রিক শক্তির নিত্যতা বের করতে দেওয়া হয়, অথবা একটা সরল দোলক যখন সিম্পল পেন্ডুলাম যখন সিম্পল হারমোনিক মোশন মেনটেন করবে, ওই হারমোনিক মোশন মেনটেনের সময় প্রত্যেকটা পয়েন্টে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা কীভাবে ক্যালকুলেট করতে হয় ওইটা আজকে আমরা শিখব। সো এইটা দিয়ে দেখবা তোমাদের টেস্ট পেপারে ভেরিয়াস টাইপস অফ ম্যাথ দেওয়া আছে। সো আজকে আমি একটা কমন কনফিগারেশন দেখাই দিব। ওই কমন কনফিগারেশন থেকে তোমরা ইচ্ছামতো ম্যাথকে কী করতে পারবা, ইচ্ছামতো ম্যাথ করতে পারবা। ওই কমন কনফিগারেশনের মধ্যে কি কি টাইপ আসতে পারে, কিভাবে হতে পারে, সবগুলো কমন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো সবাই একটু চলে আসো। 75 পিপল আর ইউ অন লাইভ। আশা করি সবাই ভালো আছো। ওকে, সবাই মোটামুটি চলে আসছে। ওকে, সো আসো শুরু করা যাক। ঠিক আছে, আমরা শুরু করে দেই। হ্যাঁ, ওকে, আচ্ছা, সব কিছু ক্লিয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে, একটা সিম্পল পেন্ডুলাম যখন সিম্পল হারমোনিক মোশন মেনটেন করে, তখন আমরা কিভাবে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ক্যালকুলেট করতে হয়, আজকে এই জিনিসটা শিখবো। সো এটার জন্য ফার্স্ট অফ অল তুমি একটা সিম্পল পেন্ডুলাম এঁকে নাও। ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে, একটা সিম্পল পেন্ডুলাম এঁকে নাও। সো সিম্পল পেন্ডুলাম কি আগেই বলছিলাম, একটা পয়েন্ট অফ সাসপেনশন থেকে একটা বব ঝুলানো থাকবে, একটা ভারী বস্তু ঝুলানো থাকবে, যে ভারী বস্তুটাকে বলা হতো বব বা পিণ্ড। ঠিক আছে, তো এটা হচ্ছে তার সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এটা হচ্ছে ববটার, এটা হচ্ছে mkg ভর বিশিষ্ট একটা বব, এটা হচ্ছে সাম্যাবস্থা, রাইট? এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাম্যাবস্থা। এখন তোমাকে কোয়েশ্চেন কিভাবে দিতে পারে, দেখো তোমাকে কোয়েশ্চেন কিভাবে করতে পারে। সো ধরো এই ববটার তিনটা পজিশন তোমাকে দিয়ে দিবে, ববটার তিনটা পজিশন দিয়ে, এটা একটা পজিশন দিয়ে দিল, আর একটা পজিশন ধরো এটা। সো এই ববটার তিনটা পজিশন তোমাকে দিয়ে দিল, বললো প্রত্যেকটা পজিশনের টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কত বের করো। সো এখন আমরা প্রত্যেকটা পজিশনের টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কত ওইগুলো শিখবো। তাহলে দেখো এই বিন্দুটাকে নিয়ে, যে বিন্দু থেকে ঝুলানো হয়েছে ওই বিন্দুটাকে দিয়ে দাও ও বিন্দু, এটা সাম্যাবস্থাকে দিয়ে দাও বি বিন্দু, এটাকে দিয়ে দাও সি বিন্দু, আর এটাকে দিয়ে দাও সি পয়েন্ট, আর এটাকে দিয়ে দাও ডি পয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখো একটা সরল দোলক ইনিশিয়ালি সাম্যাবস্থায় ছিল। সো এটা তুমি সারফেস কনসিডার করতে পারো, এটা হচ্ছে প্রামাণ্য তল, মানে সাম্যাবস্থায় দোলকটা যেখানে ছিল ওটা হচ্ছে প্রামাণ্য তল। প্রামাণ্য তলের সাপেক্ষে এ বিন্দুতে বস্তুটা এখানে আছে, সি বিন্দুতে বস্তুটা প্রামাণ্য তলের সাপেক্ষে এই উঁচাই আছে, আর ডি বিন্দুতে বস্তুটা প্রামাণ্য তলের সাপেক্ষে এই উঁচাই আছে। এখন আমাদেরকে প্রত্যেকটা পয়েন্টে কী করতে হবে, প্রত্যেকটা পয়েন্টে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ক্যালকুলেট করতে হবে। সো ধরে নিলাম আমাদের এদিকের অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে। সো দুই ধরনের কেস হতে পারে। একটা কেস হচ্ছে অ্যাঙ্গেলগুলো দেওয়া থাকলে আমরা কিভাবে ম্যাথ করব, আর একটা কেস হতে পারে অ্যাঙ্গেল যদি দেওয়া না থাকে তাহলে অন্য জিনিস দেওয়া থাকবে। সো আমরা প্রথমে একটু দেখি অ্যাঙ্গেল দেওয়া থাকলে কি হয়। সো প্রথমে আমরা দেখব হচ্ছে অ্যাঙ্গেল দেওয়া থাকলে কি হয়। তাহলে ধরো তোমার এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এটা হচ্ছে θ1, এরপর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এটা হচ্ছে θ2। ঠিক আছে, আর এই যে সুতার সাহায্যে বব বা পিণ্ডকে ঝুলানো হয়েছে, এই সুতার লেন্থ হচ্ছে এল করে, তাহলে সুতার লেন্থ কত, এল। প্রত্যেকটা সুতার লেন্থ হচ্ছে কত, এল।
তো সুতার লেন্থ তো আর চেঞ্জ হওয়ার সুযোগ নেই। আর বস্তুটা হচ্ছে এইভাবে দুলতেছে, রাইট? বস্তুটা এই যে এইভাবে দুলতেছে, ওকে? এই যে এইভাবে সিম্পল হারমোনিক মোশন মেনটেন করে কি করতে থাকবে? দুলতে থাকবে। এখন আমরা বলছি এ বিন্দুতে, সি বিন্দুতে আর ডি বিন্দুতে শক্তির মান বের করো, মানে এ বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কত, সি বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কত, ডি বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কত, ক্যালকুলেট করতে হবে। সো লিখো calculate total amount of energy along point A, C and D. সো এখন দেখো আমরা এখন কি করব, এ বিন্দুতে, সি বিন্দুতে, ডি বিন্দুতে আমরা টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ক্যালকুলেট করব। আচ্ছা, তাহলে দেখো, তাহলে চলো সলিউশন করি। এই ম্যাথটা আমি উইদাউট ভ্যালু ছাড়া করাচ্ছি, যাতে করে তোমরা জেনারেলাইজড ফরম্যাটটা বুঝতে পারো। তোমরা যখন ভ্যালু ছাড়া জেনারেলাইজড ফরম্যাটটা বুঝে যাবে, বিকজ এখানে আমি দুই ধরনের ফরম্যাট দেখাবো। একটা হচ্ছে থেটা সহ ফরম্যাটে থাকলে কি হবে, একটা হচ্ছে থেটা ছাড়া থাকলে কি হবে। মানে থেটা দেওয়া থাকলে তুমি টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিগুলো কীভাবে ক্যালকুলেট করবা, ওই প্রসেসটা। আর একটা হচ্ছে থেটা যদি দেওয়া না থাকে তাহলে তুমি টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা কীভাবে ক্যালকুলেট করবা, ওই প্রসেসটা। সো ফার্স্ট অফ অল আমি দেখবো হচ্ছে থেটা যদি দেওয়া থাকে তাহলে আমি কীভাবে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা ক্যালকুলেট করতে পারি। তাহলে দেখো আমাদেরকে ডি বিন্দুতে, আমি প্রথমে এ সি ডি তিনটা পয়েন্টে আমাদের এনার্জি ক্যালকুলেট করতে বলা হয়েছে। সো আমরা ফার্স্ট অফ অল ডি বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা ক্যালকুলেট করব। সো ফার্স্ট অফ অল লিখো ডি বিন্দুতে। আচ্ছা, লিখো ডি বিন্দুতে মোট শক্তি। ডি বিন্দুতে, আচ্ছা ডি বিন্দুতে বেগ কত, কে বলতে পারবা? কমেন্ট করে জানাও। ডি বিন্দুতে বেগ কত? একটা ববকে তুমি তার সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ অবস্থায় নিয়ে গেছো, সাম্য অবস্থা থেকে তুমি সর্বোচ্চ অবস্থায় নিয়ে গিয়ে ছেড়ে দিছো। সো আমরা জানি যে একটা বস্তুকে যদি আমি উঁচাই ছেড়ে দিই তাহলে বস্তুটা হায়েস্ট পজিশনে যাওয়ার পর আবার ব্যাক করে। সো হায়েস্ট পজিশনে যাওয়ার পর কেন ব্যাক করে? ডি বিন্দুতে ভেলোসিটি কত বলো? ডি বিন্দুতে ভেলোসিটি হচ্ছে 0। গুড। সো ডি বিন্দুতে আমাদের বেগ যদি 0 হয় তাহলেই তো এটা আবার এদিকে ব্যাক করবে, তাই না? ডি বিন্দুতে ভেলোসিটি যদি কি হয়, ডি বিন্দুতে ভেলোসিটি 0 হলে তখন এটা আবার কোন দিকে ব্যাক করবে? সাম্য অবস্থানের দিকে ব্যাক করবে। সো ডি বিন্দুতে যদি ভেলোসিটি 0 হয়, যেখানে ভেলোসিটি 0 সেখানে কাইনেটিক এনার্জি 0, যেখানে বেগ 0 সেখানে গতিশক্তিও 0। সো আমাদের ডি বিন্দুতে গতিশক্তি কত? ডি বিন্দুতে গতিশক্তি 0, বিকজ ডি বিন্দুতে বেগ 0। তাহলে লিখো, সো দেয়ারফর E equal half of m v square. So half of m into 0 square 0. এখন আমাদের কথা মেইন কাজ হচ্ছে কি? বিভব শক্তিটা বের করা। সবাই একটু ফোকাস করবা। এখন আমরা হচ্ছে বিভব শক্তিটা কিভাবে বের করতে হয় ওই জিনিসটা শিখবো। সো চলো বিভব শক্তি। সো এখন লিখো ডি বিন্দুতে আমরা গতিশক্তি বের করলাম 0। এখন দেখো ডি বিন্দুতে কি বের করব? বিভব শক্তি। সো সিম্পলি আমরা কি জানি? বিভব শক্তি জানি ইপি সমান mgh। সো চোখ মুখ বন্ধ করে প্রথমে লিখে ফেলবো ইপি সমান mgh। ইপি সমান হচ্ছে কত? mgh। এখন আমাকে এই এইচ এর মধ্যে একটু কাজ করতে হবে, বিকজ এইচ এর মধ্যে আমার একটু কাহিনী আছে। যখন তুমি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে বিভব শক্তি গতিশক্তি বের করবা তখন তোমার এইচ এর মধ্যে কাহিনী আছে। কোথায় কাহিনী আছে? এইচ এর মধ্যে কাহিনী আছে। এখন দেখো এইচ এর মধ্যে কেমন কাহিনী। তুমি ডি বিন্দুতে কি বের করতেছো? ডি বিন্দুতে তুমি বিভব শক্তি বের করতেছো। ডি বিন্দুতে বিভব শক্তি বের করার সময় তোমাকে মাথায় রাখতে হবে ডি বিন্দুটা প্রামাণ্য তলের সাপেক্ষে কত উঁচায় আছে। আবার বলতেছি, তুমি একটা সার্টেন পয়েন্টে যখন বিভব শক্তি বের করবা, গত ক্লাসে আমি পড়াইছিলাম বিভব শক্তি সবসময় প্রামাণ্য তলের সাপেক্ষে উচ্চতার উপর নির্ভরশীল। তুমি একটা পয়েন্টে যখন বিভব শক্তি মাপবা, ওই পয়েন্টটা প্রামাণ্য তল বা ভূমির সাপেক্ষে কত উঁচাই আছে ওটার উপর ডিপেন্ড করতেছে। যেহেতু আমাদের এ বিন্দুটা সাম্যাবস্থা, তাহলে এ বিন্দু বরাবর আমি একটা যদি স্পর্শক আঁকি, এ বিন্দুটা আমাদের যেহেতু সাম্যাবস্থা, আমি যদি এ বিন্দু বরাবর একটা স্পর্শক আঁকি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে প্রামাণ্য তল। সো আমাদের এখানে প্রামাণ্য তল হচ্ছে এটা, আমাদের এখানে এটাই হচ্ছে কি? প্রামাণ্য তল। প্রামাণ্য তল। সো আমার যখন একটা সার্টেন পয়েন্টে বিভব শক্তি হিসাব করতে হবে তাহলে আমাকে দেখতে হবে প্রামাণ্য তলের সাপেক্ষে ওই পয়েন্টটা কত উঁচাই আছে, রাইট? প্রামাণ্য তলের সাপেক্ষে ওই বস্তুটা কত উঁচাই আছে, কারণ বিভব শক্তি সবসময়
প্রামাণ্য তলের সাপেক্ষে উচ্চতার উপর নির্ভর করে। তুমি কোন পথে নিয়ে গেছো ডাজ নট ম্যাটার, গত ক্লাসে পড়েছিলাম তুমি কোন পথে নিয়ে গেছো ডাজ নট ম্যাটার, ম্যাটার করতেছে কি প্রামাণ্য তলের সাপেক্ষে কত উচ্চাই আছে ওটার উপর ম্যাটার করতেছে। সো দেখো তাহলে প্রামাণ্য তল হচ্ছে এটা আর ডি বিন্দু হচ্ছে এটা। এই জিনিসগুলো ম্যাক্সিমাম টাইম মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করো, আর এই জিনিসগুলো থেকে বেশিরভাগ কোয়েশ্চেন আসে। সো তোমরা বেসিকটা আজকের ক্লাসে একদম ক্লিয়ার করে নিয়ে যাও। সো আমরা কোন পথে নিয়ে গেছি, কোন পথে নিয়ে গেছি ওটার উপর বিভব শক্তি ডিপেন্ড করে না, তুমি প্রামাণ্য তলের সাপেক্ষে কত উচ্চতায় নিয়ে গেছো ওটার উপর বিভব শক্তি ডিপেন্ড করে, আগের ক্লাসে পড়াইছিলাম। তাহলে দেখো আমাদের প্রামাণ্য তল হচ্ছে এটা, এটার সাপেক্ষে কত উচ্চতায় আছে, এই উচ্চতায় আছে। এখন আমি এই জিনিসটাকে শিফট করে কোথায় নিয়ে আসবো, দেখো এই জিনিসটাকে আমি শিফট করে এই যে এখানে নিয়ে আসলাম, কোনো সমস্যা আছে? এই উচ্চতা যা, এই উচ্চতা হচ্ছে তা। এখন এই উচ্চতার আমি নতুন একটা নাম দিব, সেই নামটা ধরো আমি এই বিন্দুটা তো এই বিন্দুটাকে আমি দিলাম ধরো পি বিন্দু, ঠিক আছে? তাহলে আমাদের ডি বিন্দুটা প্রামাণ্য তলের সাপেক্ষে কত উচ্চতায় আছে, এই যে এপি উচ্চতায় আছে, রাইট? ডি বিন্দুটা প্রামাণ্য তলের সাপেক্ষে এপি উচ্চতায় আছে। তাহলে আমাদের এইচ এর ভ্যালু কত, এপি। সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এপি। আমাদেরকে এপি বের করতে হবে। দেখো প্রামাণ্য তলের সাপেক্ষে এই উচ্চতাটা যা, এই উচ্চতাটা তা, তাহলে আমাদের ডি বিন্দুতে ববটা বা বস্তুটা প্রামাণ্য তলের সাপেক্ষে পি বিন্দুতে আছে, এপি উচ্চতায় আছে। সো আমরা এপি উচ্চতার জন্যই কি বের করব, বিভব শক্তি হিসাব করব। সো এইচ এর ভ্যালু লিখে দাও এমজি ইন্টু এপি। সো এইচ এর ভ্যালু যে এপি পর্যন্ত হবে, মানে প্রামাণ্য তল থেকে কত উঁচাই হবে, এপি উঁচাই। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? ওকে, এই জিনিসটা সবাই বুঝতে পারছো, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? প্রামাণ্য তলের সাপেক্ষে এপি উঁচাই আছে, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা? বিভব শক্তি প্রামাণ্য তলের সাপেক্ষে, ওকে 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 ক্লিয়ার। তাহলে এখন আমাদের এপি বের করার প্রসেসটা দুইভাবে হতে পারে। এপি আমরা টু প্রসেসে বের করতে পারি, না এপি বের করার জন্য যে প্রসেস সেটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কোণ দেওয়া থাকলে প্রসেস, একটা হচ্ছে কোণ দেওয়া না থাকলে প্রসেস, রাইট? সো আগে আমরা কোণ দেওয়া থাকলে প্রসেসটা কীভাবে দেখি। তাহলে দেখো এমজি ইন্টু এপি বের করলাম। এখন তাহলে দেখো এপি সমান কি, দেখো পুরোটা হচ্ছে ও এ, আমাদের পুরোটা হচ্ছে ও এ থেকে যদি আমি ও পি বাদ দিয়ে দিই তাহলে আমি এপি পেয়ে যাব। দেখো ও এ থেকে ও পি বাদ দিলে আমরা এপি পেয়ে যাব। তাহলে এপি সমান আমরা লিখতে পারি ও এ মাইনাস ওপি। ও এর ভ্যালু কত, ও এটা কি, দেখো আমাদের ও এ হচ্ছে সুতার দৈর্ঘ্য। সো এখানে একটু লিখে রাখো ও এ সমান ওসি সমান ওডি সমান এল। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য। সো সুতার দৈর্ঘ্য তো সব জায়গাতেই ফিক্সড থাকবে, চেঞ্জ হবে না। সো এখন দেখো এমজি ইন্টু ও এ কত, ও এ হচ্ছে আমাদের এল, রাইট? সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ওপি। আমাদেরকে এখন ওপিটা বের করতে হবে। আমাদেরকে এখন এই লেন্থটা কত বের করতে হবে, ওপি কত বের করতে হবে, ওপি বের করতে হবে। সো ওপি বের করার তাহলে প্রসেস দুইটা, একটা হচ্ছে কোণ দেওয়া থাকলে। তাহলে দেখো আমি ডি বিন্দুতে ক্যালকুলেট করতেছি, তাহলে আমাদের এই যে ডি বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করছে ওটা লাগবে θ1। আমি যেহেতু ডি বিন্দুতে ক্যালকুলেট করতেছি বিভব শক্তি, তো ডি বিন্দুতে থাকা সুতাটা সাম্যের সাথে কত কোণ উৎপন্ন করছে ওটা লাগবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমি যে বিন্দুতে বিভব শক্তি বের করব ওই বিন্দুতে থাকা সুতাটা সাম্যের সাথে যে কোণটা উৎপন্ন করছে ওই কোণটা নেওয়া লাগবে। নিলাম। আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটা বের করা, ওপি বের করা। তাহলে দেখো তো ওপিডি একটা ত্রিভুজ না, তাহলে দেখো ত্রিভুজ ওপিডি হতে কি পাই, দেখো তাহলে দেখো ত্রিভুজ ওপিডি হতে পাই, ত্রিভুজ ওপিডি হতে কি পাবো, ওপিডি হতে কি পাবো, cos θ1 সমান কি পাবো বলো, cos θ সমান কি, cos θ সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। সো থিটা যার সাথে আছে এটা হচ্ছে ভূমি, সো ভূমি হচ্ছে কত, ওপি, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে ওডি, রাইট? cos θ সমান ভূমি বাই কত, অতিভুজ। তাহলে দেখো ওপি সমান, আমাদেরকে ওপি বের করতে হবে, সো আমরা ওপি বের করে ফেললাম। ওপি সমান হচ্ছে ওডি cos θ1। দেখো আমাদের এটা এই যে θ1 কোথায় আছে, দেখো থিটা সব সময় কার মাঝে থাকে, ভূমি আর অতিভুজের মাঝে থাকে, আর লম্ব থাকলে তো 90 ডিগ্রি। সো এটা হচ্ছে 90 ডিগ্রি, ওকে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা নিয়ে আমাদের প্যারা নিতে হবে না। সো তাহলে আমাদের θ1 যেহেতু এখানে আছে, সো এখানে ছোটটা হচ্ছে ভূমি আর বড়টা হচ্ছে অতিভুজ। সো ভূমি বাই যেহেতু অতিভুজ, তাহলে ওপি বাই ওডি,
ভূমি বাই অতিভুজ। সো ওপি সমান ওডি কস থিটা 1। তাহলে এখন দেখো, সুতরাং ওপি সমান কত আসে? ওপি সমান ওডি এর ভ্যালু কত? এই যে ওডি এর ভ্যালু হচ্ছে এল। সো এল কস থিটা 1, ওপি সমান এল কস থিটা 1। সো এখানের মধ্যে তুমি ওপি এর ভ্যালুটা বসাই দিবা। এখানে তুমি ওপি এর ভ্যালুটা বসাই দিবা এল কস থিটা 1। সো এখন দেখো, এটা যদি ক্যালকুলেট করো এমজি ইন্টু এল যদি কমন নাও 1 মাইনাস কস থিটা 1। সো এটা হচ্ছে আমাদের ইপি। সো দেখো আমরা বের করে ফেললাম, ইপিটা বের করে ফেললাম যখন আমাদের থিটা দেওয়া থাকবে। তাহলে এখন টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কত? সুতরাং ডি বিন্দুতে মোট শক্তি ই সমান ইপি প্লাস ইকে। সো ইপি কত? ইপি হচ্ছে এমজিএল 1 মাইনাস কস থিটা 1 প্লাস ইকে হচ্ছে 0। সো এটা হচ্ছে কত? এমজিএল 1 মাইনাস কস থিটা 1। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। সো কোণ দেওয়া থাকলে এভাবে করব, কোণ দেওয়া থাকলে ওপিটা, এই যে ওপি, কোণ দেওয়া থাকলে ওপিটা, এই যে এই জিনিসটা আমরা এইভাবে ক্যালকুলেট করে বের করে আনবো। সো বাই চান্স যদি তোমাকে কোণ দেওয়া না থাকে, বাই চান্স যদি তোমাকে কোণ দেওয়া না থাকলে, তাহলে তোমাকে কি দেওয়া থাকবে? এই যে এই জিনিসটা দেওয়া থাকবে। যদি তোমাকে কোণ দেওয়া না থাকে, যদি তোমাকে থিটা 1 দেওয়া না থাকে, ইফ অ্যাঙ্গেল আর নট গিভেন দেন গিভেন দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ইকুইভ্যালেন্স। তোমাকে যদি কোণ দেওয়া না থাকে, তোমাকে যদি কোণ দেওয়া না থাকে, তাহলে অবশ্যই এই দূরত্বটা অবশ্যই 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 দেওয়া থাকবে। এই দূরত্বটা দেওয়া থাকলে তুমি তাহলে ওপি কেমনে ক্যালকুলেট করবা? তোমার এইটা জানা আছে এল, মানে অতিভুজ জানা আছে এল, আর লম্বটা যদি তোমাকে দেওয়া থাকে তাহলে তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করবা, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। সো কোণ যদি দেওয়া না থাকে তাহলে তোমাকে এই লম্বটা দেওয়া থাকবে, তখন তুমি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার দিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারবা। সো দুইটা প্রসেস, একটা হচ্ছে কোণ দেওয়া থাকলে প্রসেস, আর একটা হচ্ছে কোণ ছাড়া থাকলে প্রসেস। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো, ঠিক আছে? এই জিনিসটা সবাই বুঝতে পারছো? ওকে। সো আমরা এভাবে কি করতে পারি? এভাবে আমরা ডি বিন্দুতে, মানে একদম ম্যাক্সিমাম পয়েন্টে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ক্যালকুলেট করতে পারি। সো আমাদের ডি বিন্দুর ক্যালকুলেশনটা শেষ। সবাই একটু লিখে নাও আর স্ক্রিনশট তুলে নাও, লেখা শেষ হলে একটু ডান লিখো। তারপর আমরা বি বিন্দুতে চলে যাব, তারপর আমরা বি বিন্দুতে চলে যাব, ঠিক আছে? তারপর আমরা হচ্ছে বি বিন্দুতে চলে যাব। লেখা শেষ হলে একটু ডান লিখো। ওকে, সো আশা করি শেষ। তাহলে আমাদের ডি বিন্দুতে কাজ শেষ। এখন আমরা ডি বিন্দু থেকে কোথায় আসলাম? সি বিন্দুতে আসলাম। এখন আসো, এখন দেখো ডি বিন্দু থেকে যখন সি বিন্দুতে আসছি, ডি বিন্দু থেকে একটা সার্টেন ভেলোসিটি নিয়ে আসছি না? ডি বিন্দু থেকে একটা সার্টেন ভেলোসিটি নিয়েই তো সি বিন্দুতে আসছি। তাহলে সি বিন্দুতে আমার কি আছে? সি বিন্দুতে আমার গতিশক্তি আছে, কাইনেটিক এনার্জি আছে। আবার সি বিন্দুটা দেখো প্রামাণ্য তল থেকে একটা সার্টেন হাইটে আছে, একটা উচ্চাই আছে। সো সি বিন্দুতে আমাদের বিভব শক্তিটাও আছে। সো এখন আমরা শিওর হলাম সি বিন্দুতে ডি থেকে বেগ নিয়ে আসার কারণে গতিশক্তি থাকবে, আর প্রামাণ্য তল থেকে একটু উচ্চাই থাকার কারণে কি থাকবে? বিভব শক্তি থাকবে। সো আমাদের এখন কি করতে হবে? সি বিন্দুতে গতিশক্তি অ্যান্ড বিভব শক্তি দুইটাই ডিটারমাইন করতে হবে। তাহলে আসে এখন সি বিন্দুতে বিভব শক্তি আর গতিশক্তি নির্ণয় করার প্রসেসটা শিখি। সো এগুলো সবগুলাই হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাথ। তুমি প্রসেসটা দেখতেছো থিওরিটিক্যালি, এই জন্য এটা থিওরি মনে হইতে পারে, বাট এটা একটা ম্যাথ। তুমি যদি সুতার দৈর্ঘ্য তোমাকে যদি দেওয়া থাকে, এটার ভর যদি দেওয়া থাকে, তারপর থিটা 1 থিটা 2 যদি দেওয়া থাকে, সো এটাও একটা ম্যাথ। ওকে, তাহলে দেখো এটা মুছে দেই। সব কিছু দেওয়া থাকবে কোয়েশ্চেনে, যা যা দিয়ে ম্যাথ করা দরকার সব কিছু দেওয়া থাকবে। এখন আমরা বি বিন্দুতে হিসাব করব। তাহলে ডি বিন্দুটা আশা করি সবাই বুঝতে পারছো। তো অনেকবার আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই জিনিসটা শুধুমাত্র কাজ ক্ষমতা শক্তিতে না, সেম জিনিসগুলো তোমার পর্যায়বৃত্ত গতিতেও আসতে পারে। সো দেখো একই সাথে কিন্তু দুইটা চ্যাপ্টার কভার হয়ে যাচ্ছে, একটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি আর একটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। ওকে, তাহলে এখন দেখো আমরা সি বিন্দুতে হিসাব করব। সি বিন্দুতে তাহলে আমরা দেখতেছি ডি বিন্দু থেকে ভেলোসিটি নিয়ে সি বিন্দুতে আসছে, রাইট? ডি বিন্দু থেকে একটা সার্টেন ভেলোসিটি নিয়ে যদি সি বিন্দুতে আসে, তাহলে সি বিন্দুতে গতিশক্তি থাকবে, কাইনেটিক এনার্জি থাকবে। আর সি বিন্দু থেকে দেখো একটা সার্টেন হাইট উচ্চাই আছে। সি বিন্দুটা প্রামাণ্য তল থেকে একটা সার্টেন
হাইটে আছে, সো সি বিন্দুতে কি থাকবে, বিভব শক্তিও থাকবে। তাহলে লিখো সি বিন্দুতে ইপি ও ইকে দুটিই থাকবে। তাহলে কি থাকবে, সি বিন্দুতে ইপি কে দুইটাই থাকবে, লিখো।